আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকের এই ভিডিওতে একটা রোগ নিয়ে আলোচনা করছি যেটা বর্তমানে পাচ্ছি। রোগের সংক্ষিপ্ত নাম হচ্ছে JIA, জুভেনিয়াল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। আমরা যদি দেখি এই রোগটা কাদের মধ্যে হয়, তাহলে শিশুদের মধ্যে যখন লং টার্ম ধরে কোনো সন্ধি মানে জয়েন্ট গুলোতে ফুলে উঠবে, ইনফ্লামেশন হবে, জ্বর হবে, ব্যথা হবে, স্টিফনেস হবে, হার্ড হবে, শক্ত হবে, হয়ে থাকবে, তখন আমরা সাধারণত এই রোগটা ডায়াগনোসিস করে থাকি। এছাড়াও এর বাইরে অনেক লক্ষণ আছে, এটাকে অনেকভাবে ডায়াগনোসিস করা যায়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এখানে আসা যায়। আমি আজকের যে এই রোগটা নিয়ে আলোচনা করছি, এর আগে একটা কেস দেখতে গিয়ে গতদিন ভিডিও দিয়েছিলাম। আমার হাতে বর্তমানে একটা প্রেজেন্ট কেস আছে, সেজন্য এই রোগটা নিয়ে আলোচনা করছি আর কি। যদি ইন টোটালি বলি তাহলে বলবো এটা একটা অটো ইমিউন রোগ। সোজা কথা, অটো ইমিউন রোগ তখন বলতে হয় শরীরের মধ্যে যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, শরীর নিজেই সেগুলোকে ভুলে গিয়ে নিজের শরীরেই নিজে আঘাত করতেছে। প্রত্যেকটা দেশের যে একটা সার্বভৌমত্ব, প্রতিরক্ষা ব্যবস্থা, সেটাকে ভুলে গেছে ওই দেশের প্রতিরক্ষা বাহিনীগুলো, দিয়ে নিজেরাই কামড়াকামড়ি লেগে যে নিজেদের মধ্যে একটা যে দাঙ্গা দাওয়ামা বাঁধিয়ে দেয়, ঠিক ওই অবস্থাটাই এই অটো ইমিউন রোগের মধ্যে যেগুলো পড়ে, এরা একটা মানব শরীরের মধ্যে তৈরি করে। যখন তৈরি করে তখন যেহেতু নিজেই শরীরের মধ্যে নিজেদের মধ্যে দাঙ্গা বেঁধে গেছে, তাহলে বাহিরের লোকজন তো ওখানে নাড়াচাড়া করতে একটু মজা লাগবেই। ওই যে একটা কথা আছে না, পায়ের তলা শক্ত না করলে যেমন বাইরের লোক এসে ভাঙিয়ে দিতে পারে, দুজনের সম্পর্ক যদি স্ট্রং না হয় তৃতীয় পক্ষ এসে ভেঙে দিতে পারে, ঠিক ওই রকমটাই হচ্ছে অটো ইমিউন ডিজিজ। কারণ সে নিজেকেই ভুলে যাচ্ছে, নিজের এই শরীরটাকে ভুলে যাচ্ছে, ভুলে গিয়ে নিজের ক্ষতি করা শুরু করতেছে, তখন বাইরের সবগুলো এসে যুক্ত হচ্ছে। জুভিনিয়াল, এগুলোকে যদি ভেঙে এই জুভিনিয়াল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিসকে, JI কে যদি ভেঙে বলি, জুভিনিয়াল সহজ জিনিস, যেটা কিশোর বয়সেই শুরু হয়। ইডিওপ্যাথিক মানে কোনো নির্দিষ্ট কারণ পাওয়া যায় না। কোনো রুগী যদি এসে বলে JI এর পেছনে কারণ কি ডাক্তার সাহেব বলেন তো, সোজা কথা বলতে হবে কি জানি না, কিন্তু বাস্তবিক অর্থে যেটা পাচ্ছি সেটা হিসাবে বলতে হবে এটা অটোইমিউন ডিজিজ। কোনো একটা ইনফ্লামেশন হয়েছে বডিতে, ফলে আপনার ESR বেড়ে যাচ্ছে, এরপরে হচ্ছে প্লাটিলেট লেভেল বেড়ে যাচ্ছে, ওই ইনফ্লামেশনের কারণে, ওই প্রদাহের কারণে আপনার এটা হতে পারে। এই বলে মনে করেন রুগীকে আমরা একটা বুঝ দিয়ে দিই, রুগী বুঝ নিয়ে নেয়, কিন্তু মূল কারণ হচ্ছে অজানা। আর আর্থ্রাইটিস তো জানেনই, আর্থ্রাইটিস নিয়ে আমার ভিডিও আছে, আলোচনা করেছি খুব সহজ ভাষায়। আমাদের যে জয়েন্ট গুলো আছে, এই যে নড়তেছে, এগুলোতে ফুলে যায়, ব্যথা হয়, এরকম গোল হয়ে যায়। এই যে দেখেন আমি একটা ছবি দিয়ে রেখেছি না, এখানে একটা বেবি লাল হয়ে, দেখেন হাঁটুটা কেমন গোল হয়ে আছে, ও হাত দিয়ে আছে। ঠিক আরেকটা পাশে কার্টুনের মতো করে রেখেছে, একটা বাচ্চা হাঁটু ধরে বসে আছে, হাঁটতে পারছে না, মন খারাপ, ঝিমিয়ে আছে। দেখেন ওই ছবিগুলো দেখে, ওই ছবি দেখে কত কিছু বলে দিলাম। আমরা হোমিওপ্যাথিক চিকিৎসায় কিন্তু একটা মানুষকে সরাসরি এইভাবে দেখি। অনেকে অনেক দূর দূরান্ত থেকে আমাকে ফোন করেন, হোয়াটসঅ্যাপ করেন যে অনলাইনে টেলিমেডিকেশন করা যাবে কিনা। আসলে দেখেন, আমি যে অনলাইনে চিকিৎসা করি না তা না, আমাকে বাধ্য করা হয়, অনেক সময় আমাকে দেখতে হয়, কিন্তু এটা আমার মন থেকে বলছি, পছন্দ না। সামনাসামনি তো একটা রোগ বোঝা মুশকিল, মানে রুগীকে দেখার মতো করে যদি দেখি, ক্রনিক কেসগুলো এরকম মনে করি। আমি আমার রাজশাহী চেম্বারের কথা বলছি, সারাদিনে 5টা থেকে 7টা রুগী সকাল 10টা থেকে নিয়ে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত দেখতে আমি এলে যাই। তারপরেও মনের মধ্যে খুঁতখুঁতি থাকে। এভাবে রাত জেগে রোগগুলো নিয়ে আলোচনা, নিজে পড়াশোনা করি, কেস নিয়ে ভাবি, এভাবে সামনে আগায়। কিন্তু বাইরের চেম্বার গুলোতে উপচে পড়া ভিড় থাকে, অনেক সময় আমার পক্ষে সম্ভব হয় না, তখন এইভাবে ডকুমেন্টস আকারে নিয়ে আসতে হয়, এবং পরবর্তীতে এগুলো আমাকে দেখতে হয়। তো যারা আমার কাছে চিকিৎসা নিতে আসেন তাদের কাছে অনুরোধ, আপনি যদি দীর্ঘদিনের রোগে ভুগে থাকেন, তাহলে আপনার ফাইলগুলো আমাকে 1 কপি দিয়ে দিবেন, আমি সময় করে এটা দেখে নেব। তো এই JIA কি, আশা করি সংক্ষিপ্ত ভাবে বললাম, বুঝতে পারলেন। এই যে জুভেনিয়াল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস,
এরও কারণ ব্যাখ্যা বুঝতে পারলেন। এখন কথা হচ্ছে সাধারণত এই যে আই এতে কারা আক্রান্ত হয়? সোজা কথা, বয়স অনুসারে যদি বলি 16 বছরের নিচে, 2 বছর থেকে 1.5 বছর থেকে নিয়ে 8 বছর, 10 বছর, 11 বছর, 11-12 রোগী আছে আমার কাছে, এটা 4 রোগী, এরকম 16 বছরের নিচে এই রোগে আক্রান্ত হতে পারে। ছেলেদের তুলনায় মেয়ে বাচ্চারা এ রোগে বেশি আক্রান্ত হয়। এটা আসি জেনারেল লক্ষণগুলো কি কি। 1 নাম্বার লক্ষণ যেটা, জয়েন্ট গুলো ফুলবে, জয়েন্ট পেইন, জয়েন্ট সোয়েলিং। সকালে যখন ঘুম থেকে উঠে তখন জয়েন্ট শক্ত হয়ে গেছে, ও বাবা গো খুলতেছে না, এরকম অবস্থা, ঝরঝর করে ব্যথায় বাচ্চার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। বাবা মা কি আর সহ্য করতে পারে ছেলে মেয়েদের চোখের পানি? বলুন তো, পারে না, ছুটছে ডাক্তারের কাছে। ডাক্তার এক গাদা টেস্ট দিয়েছে, হিমোগ্লোবিনের টেস্ট দিয়েছে, বাতের টেস্ট দিয়েছে, ডিএনএ দিয়েছে, বোন মেরো দিয়েছে, সবগুলা ভালো আছে, দেখছে হিমোগ্লোবিন এসে নেই, 5 পয়েন্টার, প্লাটিলেট বেড়ে গেছে, 6 লাখ হয়ে গেছে, কঠিন অবস্থা। হাঁটতে চলতে কষ্ট হয়, হাঁটু, কবজি, গোড়ালি, হাঁটু, এই যে কবজি, এই যে কোনই এবং গোড়ালি, এগুলো যে আয়ের বেশি আক্রান্ত হয়। সকালবেলা জয়েন্ট শক্ত হয়ে যায়, যেটাকে আমরা মর্নিং স্টিফনেস বলি, এবং শিশু উঠে দাঁড়াতে চায় না, মনে হয় যেন পা ধরে গেছে, শক্ত হয়ে গেছে, এটা আর খুলবে না। আমরা কখনো কখনো শরীরে জ্বর পাবো, বিশেষ করে রাত্রেবেলা ভীষণ জ্বর থাকবে বা হালকা মাঝারি থাকতে পারে, অনেক সময় বিকালের দিকেও জ্বর হয়ে উঠতে পারে। একবার জ্বর আসছে, একবার নামছে, একবার আসছে যাচ্ছে, ফলে জ্বর যখন আসতেছে শরীর তখন আরো বেশি ব্যথা হয় এবং ক্লান্তি চলে আসে, দুর্বলতা চলে আসে। বাচ্চাটা সবসময় দুর্বলতা ফিল করতে থাকে, সবসময় ক্লান্তর মধ্যেই থাকে, ওর মনটা, ওর বডিটা, ওর খেলাধুলাতে, ওর পারিপার্শ্বিক যে কাজকর্মগুলোতে এর মধ্যে কোনো আগ্রহ থাকে না। আগ্রহ থাকবে কি করে বাপু? আমি যদি নড়তে ঠিক মতো না পারি তো আমার কি কোনো কিছুতে আগ্রহ থাকবে বলুন দেখিনি? ঠিক আছে, তুই নড়ছিস না, খেলছিস না, ঠিক মতো খাওয়া দাও বাবা, না, সে খায়ও না। ডে বাই ডে না খেয়ে বা আক্রান্ত হওয়ার পর থেকে কি হয়ে যাচ্ছে? ওজন কমে যাচ্ছে, তো যাচ্ছে, ওয়েট লস উইথ পোর অ্যাপিটাইট। এই জিনিসটা এরপরে চোখে অ্যাটাক করবে, আই ইনফ্লামেশন, ফলে চোখে ঝাপসা দেখবে, চোখের এগুলোতে ব্যথা হবে, এক দৃষ্টিতে কোনো দিকে যদি তাকিয়ে থাকে ওর চোখের মধ্যে ব্যথা হবে, এগুলো শারীরিক কষ্ট। ওই যে ছবিতে যে দিয়েছি, বেবিটা কার্টুনটা বসে আছে, তার চেহারার দিকে তাকান, এই রোগীদের আচরণগত কিছু পরিবর্তন আসবে, সবসময় চুপটি করে বসে থাকবে, বসে আছে, আগের মতো আর হাসবে না, সহজেই খিটখিটে হয়ে যায়, রেগে যায়। এই লক্ষণগুলো প্রকৃতির সময় মানে রোগের প্রকৃতি বা উপসর্গ ভেদে আরো ডিফারেন্ট কিছু আসতে পারে, আলাদা হতে পারে, এ হলো লক্ষণ। এরপরে ডায়াগনোসিসের জন্য যেগুলো পরীক্ষা নিরীক্ষা সেগুলো আমরা দিয়ে থাকি। এখন কথা হলো অ্যালোপ্যাথিতে চিকিৎসা তাদের মতো, ওটা আমি আলোচনা করছি না। আমাদের হোমিওপ্যাথিতে এর চিকিৎসা কি, এটা হলো মূল কথা। দেখেন, আমি স্পষ্ট করে বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, সারা জীবন বলবো, হোমিওপ্যাথি রোগকে দেখে, এই রিপোর্ট দেখে কখনো ঔষধ প্রেসক্রিপশন করে না। হোমিওপ্যাথি দেখে রোগের অবস্থা, শারীরিক লক্ষণ, উপসর্গগুলো, রোগীর মনের অবস্থা, রোগীর আবেগ, রোগীর অভ্যাস, রোগীর অ্যাডিকশন, রোগীর জেনারেল স্টেজ, রোগীর ডিজায়ার, রোগীর অ্যাভারশন, রোগীর সেন্সিটিভিটি, সবকিছু এগুলা দেখে। আমরা এই যে আইকে হোমিওপ্যাথিতে আমরা 3 দিক থেকে দেখতে পারি। একটা কি বললাম, প্রথমে বলেছি শরীরের যে প্রতিরক্ত ক্ষমতা, যেটাকে ভাইটাল ফোর্স বলি, ভাইটাল ফোর্সের ইমব্যালেন্সের কারণে হতে পারে, এটা 1 নাম্বার কথা, এটা সবাই বলবে। আভ্যন্তরীণ যে সিস্টেম আছে, যেটাকে অটো ইমিউন নেচার বলছি, তার দুর্বলতার কারণে হতে পারে। মানসিক চাপ, পারিবারিক চাপ, প্রেগন্যান্সি পিরিয়ডে মায়ের চাপ, অসহযোগিতা, ফলে ওই মায়ের চাপটা ওই শিশুর মধ্যে পড়বে, ফলে বিক্রিয়া শুরু হয়ে গেছে ওখান থেকে, তার ফলে হতে পারে। মানে শিশুদের ক্ষেত্রে আমরা এই অ্যাঙ্গেল গুলো দেখে থাকি। বংশগত, বংশে ক্যান্সার আছে কিনা, বংশে বাতের রোগ ছিল কিনা। দেখেন, আমরা 3 পুরুষ আগ পর্যন্ত বলে থাকি, 3 পুরুষ আগেও যদি কোনো মানুষ সাইকোটিক কোনো ডিজিজে লাইক গনোরিয়া
অবৈধ মেলামেশা করার থেকে ইনজেকশন নিয়ে সাপ্রেসড করে থাকে, বা যে আক্রান্ত তার বাবা যদি কোনো অবৈধ নারীর সঙ্গে মেলামেশা করে থাকে, আমি ভিডিআরএল করেছি, ওটা নেগেটিভ আসছে, আসুক ছাতার মাথা, ওই বাচ্চাটার, ওই ওরসের বাচ্চাটার এইরকম হতে পারে, বা মা আক্রান্ত হতে পারে। এগুলো আমাদের হোমিওপ্যাথির কথা বলছি। এত ডিটেলসে, এত গভীরে ওনারা যারা প্যাথোলজি দেখে প্রেসক্রিপশন করে তারা খোঁজে না, কিন্তু আমরা খোঁজার চেষ্টা করি। তাই আমি বলবো, ছোট্ট একটা মেসেজ দেব, আপনারা মনকে মানাইতে পারেন না, তাদের কাছে আধুনিক মেশিন বেশি আছে, আপনারা যান। পাশাপাশি এটা তো অল্টারনেটিভ একটা ট্রিটমেন্ট, আপনি ওই ট্রিটমেন্টের পাশাপাশি এটাকে রাখেন না, আপনি সরাসরি এখানে আসেন না। আমি আসতে বলতেছি না, যদি আমার যুক্তি কথা বলেন তাহলে অবস্টিনেট ভাবে বলবো যে ওটা ছেড়ে আমার কাছে আসেন, কিন্তু আমি এইভাবে বলবো না। আমি বলবো, আর যেহেতু আমার নামই হলো আমি অল্টারনেটিভ পথে আছি, তো আপনি ওইটার পাশাপাশি এটা অল্টারনেটিভ ভাবে নেন না। আপনি হুজুরের পানি পড়া খাচ্ছেন না, অল্টারনেটিভ হিসাবে ক্ষতি তো হচ্ছে না, আপনি নিতে পারেন। তারা ওষুধ খাওয়ার পরে দেয়, অ্যাসিডিটির গুলো আগে দেয়, আমাদের সবগুলোই আগে। তারপরে ভাত খাবেন, ঘুরবেন, ফিরবেন, এরপরে না ওষুধ খাবেন। খান না, আসেন না, দেখেন, উপকারটা বোঝেন। 5 বছর তাদের ট্রিটমেন্ট করেছেন, কোনো উপকার হয়নি, 5টা মাস আমাদের চিকিৎসা নেন, যদি উপকার বুঝতে পারেন তাহলে পাশাপাশি চালিয়ে যান না, তা না হলে ওটা ছেড়ে দিয়ে আস্তে আস্তে এটাতেই ঢুকে যান। আমি লাস্ট যে বাচ্চাটা দেখেছি, ওনার বাবা ওই বাচ্চাটাকে নিয়ে পিজি হসপিটালে দৌড়াদৌড়ি করছে। উনি ওখানে যারা প্যারেন্টস আছে এই রোগে আরো আক্রান্ত, তাদের কাছে জিজ্ঞাসা করেছে, কেউ 4 বছর, কেউ 5 বছর আসে, ইনজেকশন দেয়, কাউকে স্যালাইনে রক্ত ভরে, ব্লাড দেয়, চলে যায়, ব্যথা বাড়লে আবার আসো, এভাবে এই ঘোলটি ঘাটছে, সমাধান নেই। এটা রোগীর প্যারেন্টসদের কথা বলছে, আমার নিজের বানানো কথা না, রোগীর প্যারেন্টসদের কথা বলছি। কারণ আমার অভ্যাস নাই আগ বাড়িয়ে কিছু বলা, আমি বাস্তবে রুগী আমি বারবার একটা কথা বলি, আমি লাস্ট স্টেজের রুগী দেখি, তাই রুগীদের এগুলো সব গালগপ্প আমার মধ্যে থাকে। আমি চাইলে একটা বই লিখলে অনেক বড় বই হয়ে যাবে গল্পের, আমি চেষ্টা করছি আমার সাধ্য মতো। তো এইভাবে ফার্স্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি এগুলা নিয়ে আমরা চিকিৎসা করি। যখন চিকিৎসা শুরু করি, প্রথমে আমরা কনস্টিটিউশনাল রেমেডি দিয়ে শুরু করি। প্রয়োজন হলে অ্যান্টিমায়াজমেটিক ড্রাগ গুলো আমাকে মাঝে ইউজ করতে হতে পারে। সময় অনুযায়ী ওষুধকে বারবার পরিবর্তন করে বা আগের ওষুধটায় পূর্ণ প্রয়োগ করা লাগতে পারে। এবং প্রয়োজন হলে সাপোর্টিভ, যদি পেইন বেশি হয়ে যায়, অনেক সময় ওষুধ খেলে এই ধরনের সাইকোটিক ডিজিজে অ্যাগ্রাভেশনের পরিমাণ বেশি থাকে, কারণ সুপ্ত থাকে সোরা, আমরা সোরা সাইকোটিক সিফিলিটিক যে বলি, সুপ্ত থাকে, ওটা একটা তর করে একদম জেগে ওঠে, তখন ব্যথা বাড়ে, তখন সাপোর্টিভ পেন রিলিফ হোমিও রেমেডি অথবা অ্যালোপ্যাথিতে যেগুলো আছে আমরা সাহায্য নিই, প্রয়োজন হয়। কিছু অবস্টিনেট হোমিওপ্যাথি আছে এগুলা বোঝে না, এই অবধি ওদের ঘাটাঘাটি নেই। আমাদের অর্গানন মেডিসিন বলে একটা বই আছে, যেটা আমাদের মানে কি বলতে পারেন, ঠিক ওইভাবে বলছি না, বুঝে নেন এক্সপ্রেশন দেখে আমার মুখের। ওর প্রথমেই লেখা আছে রোগীকে বিনা কষ্টে অল্প সময়ের মধ্যে সুস্থতার দিকে নিয়ে যাইতে হবে, কিন্তু ওই জিনিসটা নিজেরাই পড়ায়, নিজেরাই সব করে, নিজেরা আমল করে না। আসলে একটা রোগী, আগের সব ওষুধ বন্ধ করে দেন, ওর শরীরে যে স্টেরয়েড মেডিসিন চলছিল একদিন পর পর ও বন্ধ করলে ধাক্কাটা যে রোগীকে দিবে, ও কেমন করে আপনি সামলাইবেন, কেমন করে সামলাইবেন, ও তো পারবেন না, তখন দুর্নাম করবে হোমিওপ্যাথি। না, আস্তে আস্তে গ্যাপ দিয়ে দিয়ে করতে হবে। আমাদের হলো, এটা হলো চিকিৎসার পদ্ধতি। আমি যেভাবে বললাম, বাংলাদেশের যতগুলো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার আছে সবার কাছ থেকে যাচাই করতে পারেন, সবার কাছ থেকে যাচাই করতে পারেন আমার কথাগুলো। যদি আমার উপরে কোনো জেলাসি, হিংসা না থেকে থাকে উক্ত ডাক্তারের, তাহলে বলবে ডাক্তার সাদ যে কথাগুলো বলেছে হক, হালাল, রিয়াল এবং হোমিওপ্যাথি এভাবেই চিকিৎসা করে যাচ্ছে। এই জন্যই বলা হয় অল্টারনেটিভ ন্যাচারাল ট্রিটমেন্ট। আমরা রোগ নয়, রোগী চিকিৎসা করি। হোমিওপ্যাথির লক্ষ্য কি? এই যে আপনারা যে আসেন, আপনারা যদি প্রশ্ন করেন যে হোমিওপ্যাথির লক্ষ্য কি, দেখেন, 1 নম্বর কথা বলছি, হোমিওপ্যাথির লক্ষ্য হচ্ছে রোগকে দমন করা নয়। 2 নম্বর কথা বলবো, রোগীর শরীর এবং মনকে সুস্থ প্রক্রিয়ার সাথে ফিরিয়ে আনা। রোগ দমন করা না, যে একটা ব্যথা আসছে ডেক্সামেথাসোন ট্যাবলেট বা ওই যে রোলাক 1 গ্রাম ওই টাইপের পেন ক্লিয়ার কিছু দিয়ে বাস চাপা, নো। রোগীর শরীরকে, মনকে সুস্থ, অসুস্থ প্রক্রিয়া থেকে সুস্থ প্রক্রিয়ায় ফিরিয়ে নিয়ে আসা। বাচ্চাগুলোরও যে ট্রিটমেন্ট করব,
এই বাচ্চার শুধু এই যে জয়েন্ট গুলো ফুলে উঠেছে সেজন্য ট্রিটমেন্ট করব না। এই বাচ্চার মন, এই বাচ্চার শরীর, এই বাচ্চার আত্মার দিকেও আমাকে লক্ষ্য রাখতে হবে। ভাইটালিটি, ইমিউনিটি, অটো ইমিউনিটি, এগুলার দিকেও লক্ষ্য রেখে ট্রিটমেন্ট করতে হবে। এভাবেই হোমিওপ্যাথি বুঝে নেয় একটা পুরো মানুষের হিস্ট্রি, এভাবেই চিকিৎসা করে। তাই আমি বলবো আত্মবিশ্বাসের সঙ্গে ধৈর্য ধরে সহ্য করে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে আসবেন। আমি ডাক্তার সাদ সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের জন্য, সব সময় করে যাব। প্লিজ আমার সঙ্গে এসে এমন কোনো আচরণ বা এমন কিছু করবেন না যেন আমাকে আমার এই সৎ পথ থেকে সরে যেতে হয়। এটা আপনাদের কাছে আমি চাচ্ছি। আমি একটা সিস্টেমেটিক ওয়েতে চলি, এর থেকে বেশি কম আমি কিছু করতে পছন্দ করি না। কারণ আজ আমি হোমিওপ্যাথি করছি, এর পেছনেও আমার অনেক বিশাল গল্প আছে। তাই এমন কিছু করবেন না, আমার কাছে ধৈর্য ধরে আসবেন। সবগুলো ক্রনিক পেশেন্ট আমার কাছে, আপনাদের বিহেভের কারণে আমাকে যেন আমার পথ থেকে সরে না যেতে হয়। আর আমি কথা দিচ্ছি আপনাদেরকে, কখনোই আমি আমার পথ থেকে সরে যাব না। এতে যদি আমি এক বেলা নাও খেয়ে থাকি আমার কোনো অসুবিধা নেই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।